সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানব মেন্ডেলের প্রথম সূত্রের পরীক্ষাটি। আজকে আমরা দেখব মেন্ডেল তার প্রথম সূত্র অর্থাৎ মনোহাইব্রিড ক্রসের সূত্রটি কিভাবে করেছিলেন, মেন্ডেল কিভাবে মাঠে পরীক্ষা করেছিলেন এবং পরবর্তীতে মেন্ডেল কিভাবে আমাদেরকে খাতা কলমে তা উপস্থাপন করে গেছেন। আজকে আমরা সেই পরীক্ষাটি দেখব। মেন্ডেলের প্রথম সূত্রের পরীক্ষা, মনোহাইব্রিড ক্রসের পরীক্ষা বা পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশনের পরীক্ষা। মেন্ডেল তার প্রথম সূত্র বা মনোহাইব্রিড ক্রসের সূত্র বা পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন পরীক্ষা করতে গিয়ে মটরশুঁটি গাছের পৃথক পৃথক বৈশিষ্ট্যের 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা চালান। তার এই 7 জোড়া পরীক্ষার মধ্যে ছিল মটরশুঁটি গাছের বিভিন্ন ফিনোটাইপিক বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো বাহ্যিকভাবে প্রকাশিত হয়। তার এই বৈশিষ্ট্যের মধ্যে ছিল মটরশুঁটি গাছের বীজের আকৃতি, বীজের বর্ণ, ফলের আকৃতি, ফলের বর্ণ, ফুলের অবস্থান, গাছের কাণ্ড ইত্যাদি ইত্যাদি বৈশিষ্ট্য নিয়ে উনি পরীক্ষা চালান। তার মধ্যে ছিল মটরশুঁটি গাছের বীজের গোলাকার বীজ, কুঞ্চিত বীজ, বীজের বর্ণ হলুদ বর্ণের বীজ, সবুজ বর্ণের বীজ, ফলের আকৃতি মসৃণ ফল, কুঞ্চিত বা খাঁজ কাটা প্রকৃতির ফল, হলুদ বর্ণের ফল, সবুজ বর্ণের ফল, ছিল শীর্ষে ফুল, কক্ষে ফুল, ছিল সাদা বর্ণের ফুল, ছিল বেগুনি বর্ণের ফুল এবং ছিল দীর্ঘকাণ্ড ও খর্বকাণ্ড। এই 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল পৃথক পৃথকভাবে পরীক্ষা চালান। আর প্রত্যেকবারই উনি পরীক্ষাতে যে ফলাফল পেয়েছিলেন তার উপর ভিত্তি করে উনি সাজিয়েছেন তার প্রথম সূত্র, পৃথকীকরণ সূত্র। এই সূত্রের মধ্যে উনি বলেছিলেন জীবের প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য এক জোড়া অ্যালিলিক জিন দায়ী, যার একটি আসে বাবা থেকে, একটি আসে মায়ের থেকে। জিনগুলো একই লোকাসে পাশাপাশি অবস্থান করে এবং এরা কখনো একে অপরের সাথে মিশ্রিত হয় না। তবে জননকোষ সৃষ্টির সময় তারা হ্রাসমূলক বিভাজনের কারণে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। তোমার বইয়ে লেখা আছে কিন্তু অন্যভাবে। মেন্ডেল এই সূত্রকে বিজ্ঞানী ডটসন সংক্ষিপ্ত ও পরিবর্তিত করে লিখেছিলেন। উনি লিখেছিলেন সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যর ফ্যাক্টরগুলো মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট সৃষ্টির সময় তারা পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। যাই হোক, আমরা আজকে জানবো মেন্ডেলের সূত্রের বিভিন্ন রকম পরীক্ষা অর্থাৎ মাঠের পরীক্ষা এবং মেন্ডেল কিভাবে খাতা কলমে একটি বিশেষ বোর্ড তৈরি করে যাকে বলা হয় চেকার বোর্ড, এই চেকার বোর্ডের মাধ্যমে মেন্ডেল তার পরীক্ষা কিভাবে বর্ণনা করেছেন। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা প্রথম দেখে আসি মেন্ডেল তার মাঠে। নিশ্চয়ই মনে আছে মেন্ডেল যে মঠে কাজ করত, অ্যাডামস এবের মঠের বিশেষ মাঠে কাজ করত। আমরা সেই মাঠের পরীক্ষাটি আগে দেখে আসি। মেন্ডেল তার বিশেষ মঠের মাঠে বিভিন্ন রকম পরীক্ষা চালিয়েছিলেন। তার মধ্যে ছিল দীর্ঘকাণ্ড ও খর্বকাণ্ডের পরীক্ষা। বিভিন্ন জোড়া জোড়া বৈশিষ্ট্যের মধ্যে এটি ছিল একটি অন্যতম পৃথকীকরণ সূত্রের বা মনোহাইব্রিড ক্রসের বা এক জোড়া ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা। আজকে আমরা সেই পরীক্ষাটি দেখতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানব মেন্ডেলের প্রথম সূত্রের পরীক্ষা অর্থাৎ মনোহাইব্রিড ক্রসের পরীক্ষা। এই মনোহাইব্রিড ক্রস পরীক্ষা করতে গিয়ে উনি মটরশুঁটি গাছের 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে ক্রস ঘটান। উনি যে মঠে কাজ করতেন, ধর্মযাজক হিসাবে যে গির্জায় উনি কাজ করতেন, ওই গির্জার পাশের মাঠে উনি মটরশুঁটি গাছের মধ্যে ক্রস ঘটিয়েছিলেন। উনি পৃথক পৃথক 7 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটিয়েছিলেন। তার মধ্যে এক জোড়া বৈশিষ্ট্য ছিল দীর্ঘকাণ্ড ও খর্বকাণ্ডের
মটরশুঁটি গাছের মধ্যে ক্রস। লক্ষ্য করো, উনি দুটি গাছে ফুলে ক্রস ঘটিয়েছিলেন। একটি ছিল দীর্ঘকাণ্ডের উদ্ভিদ, আর একটি ছিল খর্বকাণ্ডের উদ্ভিদ। অর্থাৎ একটি গাছের কাণ্ড দীর্ঘ হয়ে গাছে ফুল ফুটেছে, আরেকটি গাছের কাণ্ডে খর্ব থাকা অবস্থায় গাছে ফুল ফুটেছে। এখন তোমরা বলতে পারো, খর্বকাণ্ডের গাছটি কি আর লম্বা হবে না? উত্তর হলো না। এই গাছের দীর্ঘ হওয়া বা খর্ব হওয়া নির্ভর করে এই ফুল আসার সাথে। অর্থাৎ যে গাছে ফুল এসে যায় সেই গাছটা কিন্তু আর লম্বা হয় না। তাহলে আমরা দেখলাম এই গাছটি দীর্ঘকাণ্ড, কারণ গাছটি লম্বা হয়ে গাছে ফুল ফুটেছে। আর এই গাছটি হলো খর্বকাণ্ডের, কারণ গাছটি খর্ব থাকা অবস্থায় গাছে ফুল এসেছে। তাহলে সে কি করলো? মাঠের মধ্যে এই দুটি গাছের মধ্যে ক্রস ঘটালো, পরাগ সংযোগ ঘটালো। সে এই পিতৃ উদ্ভিদ থেকে পরাগ রেণু এনে এই মাতৃ উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে এনে স্থাপন করলো। এতে দেখা গেল মাতৃগাছে পরবর্তীতে ফুল থেকে ফল এবং ফল থেকে বীজ সৃষ্টি হলো। এই মাতৃগাছে মোট 20টি অর্থাৎ 20টি বীজ সৃষ্টি হলো। শিক্ষার্থী লক্ষ্য করো, 20টি বীজ 20টি টবে লাগিয়ে দেখলো এই সবগুলি গাছই কেমন হয়েছে? দীর্ঘকাণ্ডের। অর্থাৎ এই প্রথম ফার্স্ট প্যারেন্টাল ক্রসে উনি ক্রস ঘটিয়ে যতগুলো ফল থেকে বীজ পেলেন, এই বীজ থেকে সবগুলি গাছই পরবর্তী জেনারেশনে, এই জেনারেশনটাকে বলা হয় ফার্স্ট ওয়ান ফেলিয়াম, F1 জনু, প্রথম বংশধর। এই প্রথম বংশধরের সবগুলো গাছই হয়েছে দীর্ঘকাণ্ডের, অর্থাৎ তিনি কোনো খর্বকাণ্ডের গাছ পাননি। তাহলে আমরা কি বুঝলাম? এই দীর্ঘকাণ্ড হলো প্রকট বৈশিষ্ট্য। শিক্ষার্থী, তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রকট বৈশিষ্ট্যের সংজ্ঞা বলেছিলাম, জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জীবে ক্রস ঘটানো হলে পরবর্তী বংশধর বা F1 জনুতে যে বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে তা হবে প্রকট বৈশিষ্ট্য। এই প্রকটতার জন্যই এখানে সবগুলো কাণ্ড হয়েছে দীর্ঘ কাণ্ডের মটরশুঁটি গাছ এখানে পাওয়া গেল। অর্থাৎ F1 জনুর সবগুলা গাছই ছিল দীর্ঘ। ম্যান্ডেল পরবর্তীতে কি করলেন? এই F1 জনুর যতগুলো গাছ অর্থাৎ 20টি গাছ, তাদের মধ্যে আবার পুনরায় পরাগায়ন করালেন। এবার কিন্তু ম্যান্ডেল নিজে হাতে কিছু করেনি। এই 20টি গাছ পাশাপাশি রাখলেন এবং তারা নিজেদের মতো ইচ্ছা মতো তারা ক্রস ঘটালো। নিশ্চয়ই তোমরা জানো মটরশুঁটি গাছের ফুলগুলো হলো উভয়লিঙ্গী প্রকৃতির, তারা নিজেদের মধ্যে নিজেরা ক্রস করে। অর্থাৎ এইখানে আমরা একটা গাছকে হয়তো বা বাবা মা গাছ ধরবো, একটা গাছকে বাবা গাছ, একটা গাছকে মা গাছ ধরবো, কিন্তু সবগুলো গাছই কিন্তু এবার বীজ পাওয়া যাবে। উনি দেখলেন এই 20টি গাছে, ম্যান্ডেল এবার যে 20টি গাছের মধ্যে পরাগ সংযোগ ঘটালো, সবগুলো গাছেই এবার বীজ পাওয়া গেল। সে দেখলো এই সবগুলো গাছে মোট 1064টা বীজ পাওয়া যায়। অর্থাৎ 20টি গাছ থেকে উনি মোট সমষ্টিগতভাবে বীজ পেলেন কতগুলো? 1064টা। সবগুলো গাছকে শুধু তিনি পাশাপাশি রেখেছিলেন। এতে দেখা গেল তারা নিজেদের মধ্যে নিজেরা ক্রস ঘটিয়ে, অর্থাৎ এই 20টি গাছে নিজেদের মধ্যে নিজেরা পরাগায়ন ঘটিয়ে পরবর্তীতে ফল এবং বীজ তৈরি করলো। উনি দেখলেন এই 20টি গাছে মোট 1064টি বীজ সৃষ্টি হলো। ম্যান্ডেল পরবর্তীতে এই 1064টা বীজ 1064টা পৃথক পৃথক টবে উনি রোপণ করলেন। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো ম্যান্ডেল মটরশুঁটি গাছ বেছে নিয়েছিলেন। এটা তার একটা সফলতার অন্যতম কারণ। ম্যান্ডেল পরীক্ষায় সফল হয়েছিলেন, আর এই সফলতার অন্যতম কারণ ছিল এই মটরশুঁটি গাছ বেছে নেওয়া। কারণ মটরশুঁটি গাছের প্রত্যেকটা বীজই তার থেকে নতুন গাছ সৃষ্টি হয়। অর্থাৎ এই বীজগুলোর অঙ্কুরোদ্গম ক্ষমতা প্রায় 100%। অর্থাৎ সবগুলো বীজ থেকেই গাছ হয় এবং উনি ওনার প্রকৃত গাছের ফলাফল, প্রথম সূত্রের ফলাফল উনি সঠিকভাবে পেয়েছিলেন। তাহলে শিক্ষার্থী কি বলেছিলাম? 1064টা বীজ ম্যান্ডেল 1064টা টবে রোপণ করলেন এবং উনি লক্ষ্য করলেন 1064টা বীজের মধ্যে 787টি গাছ হয়েছে দীর্ঘকাণ্ডের।
এবং 277টি গাছ হয়েছে খর্বকাণ্ডের, অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নিশ্চয়ই সংজ্ঞা মনে আছে, জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য জীবে ক্রস ঘটানো হলে পরবর্তী বংশধর বা F1 জনুতে যে বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে না তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে F1 জনুতে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আত্মপ্রকাশ না করলেও পরবর্তীতে মেন্ডেল যখন তাদের মধ্যে আবার ক্রস ঘটালো, অর্থাৎ F2 জনুতে মেন্ডেল লক্ষ্য করলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করেছে এবং প্রকট বৈশিষ্ট্যের সাথে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উনি অনুপাত নির্ণয় করলেন। কিভাবে অনুপাত নির্ণয় করতে হয়? 787, 277, এই দুইটার মধ্যে ছোট সংখ্যা কোনটি? 277। তাহলে 787কে 277 দিয়ে ভাগ করলেন এবং এই ছোট সংখ্যা 277কেও 277 দিয়ে ভাগ করলেন। ছোট সংখ্যা দিয়ে দুটিকে ভাগ করলে অনুপাত পাওয়া যায়। তাহলে দীর্ঘকাণ্ড পূর্ণ সংখ্যায় অনুপাত পাওয়া গেল কত? 3। এবং খর্বকাণ্ড পূর্ণ সংখ্যায় তো 1ই পাওয়া যাবে। 277কে 277 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যায় মান কত পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। 787কে 277 দিয়ে ভাগ করলে মান পাওয়া গেল 3 এবং 277কে 277 দিয়ে ভাগ করে মান পাওয়া গেল কত? 1। তাহলে দীর্ঘ আর খর্বের অনুপাত দাঁড়ালো 3:1। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ছিল মাঠের পরীক্ষা। তাহলে মেন্ডেল ফার্স্ট প্যারেন্টাল ক্রস, দীর্ঘকাণ্ড এবং খর্বকাণ্ডের মধ্যে ক্রস ঘটিয়ে মোট বীজ পেলেন কতগুলো? 20টি। পরবর্তীতে আবার তাদের মধ্যে ক্রস ঘটিয়ে সেকেন্ড প্যারেন্টাল ক্রস, অর্থাৎ F1 জনুর প্রাপ্ত জীবগুলোতে ক্রস ঘটিয়ে সেকেন্ড প্যারেন্টাল ক্রসে ক্রস ঘটিয়ে উনি 1064টা বীজ পেলেন, যার মধ্যে 787টি গাছ ছিল দীর্ঘকাণ্ডের এবং 277টা গাছ ছিল খর্বকাণ্ডের। তাহলে দীর্ঘ আর খর্বের অনুপাত দাঁড়ালো 3:1। তাহলে শিক্ষার্থী, এই ছিল মেন্ডেলের মাঠের পরীক্ষা। এবার আমরা দেখব তোমাদের বইয়ে, অর্থাৎ আমরা কিভাবে এই মনোহাইব্রিড ক্রসের পরীক্ষা খাতা কলমে লিখব। মাঠের পরীক্ষাটা পরবর্তীতে মেন্ডেল খাতা কলমে উপস্থাপন করলেন। চলো এবার আমরা দেখি মেন্ডেলের সেই খাতা কলমের পরীক্ষা। তাহলে প্রিয় শিক্ষার্থী, দীর্ঘকাণ্ড এবং খর্বকাণ্ডের মধ্যে ক্রস ঘটিয়ে মেন্ডেল দেখলেন পরবর্তী বংশধর বা F1 জনুতে সবগুলো গাছই ছিল দীর্ঘকাণ্ডের। তাহলে দীর্ঘকাণ্ড হলো প্রকট বৈশিষ্ট্য, আর প্রথম ক্রসটি লেখার সময় এই প্রকট বৈশিষ্ট্য আগে লিখতে হয়। দীর্ঘকাণ্ড তাই আগে লিখলাম, খর্বকাণ্ড পরে লিখলাম। দীর্ঘকাণ্ড ক্রস খর্বকাণ্ড, আমরা বাবা চিহ্ন দিলাম, বাবা চিহ্ন, আর এই পাশে মা চিহ্ন। বাবা চিহ্ন, চিহ্নগুলো একটু ভালো করে মনে রেখো। বাবা চিহ্ন ঢাল ও বর্ষা, গ্রিক বা রোমান পুরাণ, দেবতা মার্স বা ওরাস, তার ঢাল ও বর্ষা। উপরে তীর চিহ্ন হলো বর্ষা আর নিচে হলো ঢাল। তাহলে ওরাস, দেবতা ওরাসের ঢাল ও বর্ষা, এটা দিয়ে বোঝায় পুরুষ চিহ্ন। এবং সৌন্দর্যের রানী, রানী ভেনাস, রোমান বা গ্রিক রানী, রানী ভেনাস। ভেনাস কিন্তু একটা পদ, আসলে রানীর নাম ছিল আফ্রিদিতি, তার আয়না। তাহলে আমরা বলতে পারি রানী ভেনাস বা আফ্রিদিতির আয়না, এটা দা বোঝায় স্ত্রী চিহ্ন। তাহলে ঢাল বর্ষা দিয়ে বোঝায় পুরুষ চিহ্ন, আর রানী আফ্রিদিতির আয়না দিয়ে বোঝায় স্ত্রী চিহ্ন। তাহলে আমরা বাবা এবং মা, পুরুষ এবং স্ত্রী চিহ্ন উপরে দিয়ে আমরা বলবো এটা হলো গাছের ফিনোটাইপিক বৈশিষ্ট্য। ফিনোটাইপ অর্থাৎ যে বৈশিষ্ট্য বাইরের থেকে দেখা যায়। দীর্ঘকাণ্ড খর্বকাণ্ড বাইরের থেকে দেখা যায়, তাহলে এই বৈশিষ্ট্য ছিল ফিনোটাইপিক বৈশিষ্ট্য। এবং মেন্ডেল আমাদের শিখালেন এর থেকে কিভাবে জিনোটাইপিক বৈশিষ্ট্য লিখতে হয়। প্রকট বৈশিষ্ট্য লক্ষ্য করো, আমরা তো মাঠে আগেই জানি প্রকট বৈশিষ্ট্য কি? দীর্ঘকাণ্ড। তাহলে দীর্ঘকাণ্ডের ইংলিশ লেটারের প্রথম অক্ষর টল, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। খর্বর জন্য স্মল টি, স্মল টি। দুটি কেন লিখলাম? কারণ এগুলো হলো দেহকোষ। তাহলে ক্রোমোজোম বা জিন জোড়ায় জোড়ায় থাকবে, এই জন্য ক্যাপিটাল টি কয়টা লিখেছি? 2টা, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। এবং একই রকম ভাবে খর্বকাণ্ড প্রচ্ছন্ন বৈশিষ্ট্য,
তাহলে এইটির স্মল রুট স্মল টি কয়টি লিখেছি? দুইটি। তাহলে এই বৈশিষ্ট্যগুলোকে আমরা বলবো জিনোটাইপ। ফিনোটাইপ, জিনোটাইপ। প্রিয় শিক্ষার্থীরা সবসময় এইভাবে সাইড নোট দিয়ে দিবে। পরবর্তীতে মিওসিসের সময় আমরা দেখব গ্যামেট সৃষ্টি হবে। তাহলে এখানে গ্যামেট সৃষ্টি হবে কয় ধরনের? যেহেতু দুইটা একই রকম হোমোজাইগাস এই জন্য গ্যামেট হবে এক ধরনের। আর মাতৃগাছে এখানেও গ্যামেট হবে কয় ধরনের? স্মল টি এক ধরনের। তাহলে এটাকে আমরা বললাম গ্যামেট। পরবর্তীতে দুটি গ্যামেট একীভূত হয়ে তারা যখন প্রথম বংশধর তৈরি করবে যার জিনোটাইপ হবে ক্যাপিটাল টি স্মল টি। আর আমরা দেখেছিলাম সবগুলো গাছ, নিশ্চয় মনে আছে, একটু আগেই পরীক্ষা দেখলাম 20টি গাছ, সবগুলো ছিলই কেমন? দীর্ঘকাণ্ড। তাহলে দীর্ঘকাণ্ড বাইরের থেকে দেখা যায়, তা হলো ফিনোটাইপ। আর অক্ষর দিয়ে জিনোটাইপ, বাইরের থেকে দেখা যায় না, সাংকেতিক চিহ্ন জিনোটাইপ। তাহলে আমরা এই দীর্ঘকাণ্ড ও জিনোটাইপিক বৈশিষ্ট্য, ফিনোটাইপিক ও জিনোটাইপিক বৈশিষ্ট্য আমরা পেলাম কার? F1 জনুর প্রথম বংশধর। F1 জনুর জিনোটাইপ কেমন? হেটারোজাইগাস, এবং তার ফিনোটাইপটা কি ছিল? দীর্ঘকাণ্ড। তাহলে আমরা পেলাম F1 জনু প্রথম বংশধর। গাছ পেয়েছিলাম কয়টা? 20টা। পরবর্তীতে আবার বলেছিলাম তাদের মধ্যে নিজেদের মধ্যে নিজেরা পরাগ সংযোগ ঘটায়, অর্থাৎ আমরা F1 এর মধ্যে আবার ক্রস ঘটিয়ে আমরা কি পেলাম? F2 জনু। তাহলে কি করা হবে এখানে? প্রথম বংশধর F1 জনু এর সাথে ক্রস ঘটাবো F1 জনুর, অর্থাৎ সবগুলা হেটারোজাইগাস, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ দীর্ঘকাণ্ড। এই পাশে এইটাও দীর্ঘকাণ্ড, কিন্তু দুইটাই কেমন? হেটারোজাইগাস, দীর্ঘকাণ্ড। এবার ধরলাম এটাকে বাবা গাছ, আর এটাকে ধরলাম এবার মা গাছ, মাতৃ উদ্ভিদ। তাহলে লক্ষ্য করো এখানে জিনোটাইপ কেমন? হেটারোজাইগাস। তাহলে বাবা গাছ থেকে দুই ধরনের গ্যামেট পাওয়া যাবে, ক্যাপিটাল টি স্মল টি। আবার এই পাশে মাতৃ উদ্ভিদ থেকেও দুই ধরনের গ্যামেট পাওয়া যাবে, ক্যাপিটাল টি স্মল টি। শিক্ষার্থী লক্ষ্য করো দুই প্রকার পুংগ্যামেট বাবার থেকে পাওয়া গেছে, দুই প্রকার পুংগ্যামেট, এবং মায়ের থেকে পাওয়া গেছে দুই প্রকার স্ত্রীগ্যামেট। দুই ধরনের পুংগ্যামেট, দুই ধরনের স্ত্রীগ্যামেটের সাথে 2 দুগুণে 4 রকম ভাবে মেলার সুযোগ পাই। আর ম্যান্ডেল আমাদের শিখে গিয়েছেন একটা বোর্ডের ব্যাপারে, যে বোর্ডটাকে বলা হয় চেকার বোর্ড। F2 জনুর বা দ্বিতীয় বংশধর নির্ণয় করতে হয় একটি বিশেষ বোর্ডের সাহায্যে, যে বোর্ডটাকে বলা হয় চেকার বোর্ড। তাহলে আমি বললাম দুই ধরনের পুংগ্যামেট দুই ধরনের স্ত্রীগ্যামেটের সাথে 4 রকম ভাবে মেলার সুযোগ পাবে, ফলে চেকার বোর্ডে ঘর হবে। খুব ভালো করে মনে রাখবে, দুই ধরনের পুংগ্যামেট দুই ধরনের স্ত্রীগ্যামেটের সাথে 4 রকম ভাবে মেশার সুযোগ পেলে চেকার বোর্ডে ঘর হবে কয়টা? 9টা। চলো আমরা চেকার বোর্ডের ঘরটি তৈরি করি। শিক্ষার্থী সবসময় এই সাইড নোটগুলো দিয়ে দিবে, অক্ষর দিয়ে জিনোটাইপ এবং বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্য ফিনোটাইপ। আর আমরা এখানে পেলাম বৃত্তের ভিতরে রেখেছি গ্যামেট। তাহলে যে কথা বলছিলাম দুই ধরনের পুংগ্যামেট বাবার থেকে তৈরি হলো, দুই ধরনের পুংগ্যামেট, এবং মায়ের থেকে তৈরি হলো দুই ধরনের স্ত্রীগ্যামেট। তারা 2 দুগুণে 4 রকম ভাবে মেলার সুযোগ পায়, ফলে চেকার বোর্ডে গড় হবে কয়টি? 9টি। চেকার বোর্ডে প্রথম তুমি কি করবে? একটা আড়াআড়ি তেসরা টান দিয়ে দিবে, এক পাশে বাবা চিহ্ন এক পাশে মা চিহ্ন, মেল এবং ফিমেল সিম্বল ব্যবহার করে। এখানে দেখো বাবা থেকে কয় ধরনের গ্যামেট পেয়েছিলাম? 2 ধরনের। তাহলে আমরা এটা রো আর সারিতে বসিয়ে নিই, ক্যাপিটাল টি স্মল টি। আর মায়ের থেকে 2 ধরনের পেয়েছিলাম, আমরা যদি রোতে বসাই ক্যাপিটাল টি স্মল টি। তাহলে ঘরগুলোতে আমরা কিভাবে বের করব? ঘরগুলোতে কিভাবে নির্ণয় করব যে এখানে জিনোটাইপ কি হবে? নিয়ম হলো সবার উপরে দেখব, সবার বামে দেখব, ক্যাপিটালটা আগে লিখব। শিক্ষার্থী আবার বলছি, নিয়মটি ভালো করে খেয়াল করো। নিয়ম হলো সবার উপরে দেখবা, সবার বামে দেখবা, এবং ক্যাপিটালটা আগে লিখতে হবে। তাহলে এই ঘরে হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এই ঘরে ক্যাপিটাল আগে লিখতে হবে, ক্যাপিটাল টি স্মল টি। সবার উপরে দেখতেছি সবার বামে দেখতেছি, তাহলে কি হবে? ক্যাপিটাল টি স্মল টি। এবং এই ঘরে দেখো দুই পাশেই, উপরে বামে দুই পাশেই স্মল লেটার স্মল টি। ক্যাপিটাল টি হলে কি হয়? আমরা জানি এটা হয় দীর্ঘকাণ্ড।
হোমোজাইগাস দীর্ঘকাণ্ড। ক্যাপিটাল টি স্মল টিতে কি হয়? এখানেও হয় দীর্ঘকাণ্ড, দীর্ঘকাণ্ড, কিন্তু এটা কেমন? হেটারোজাইগাস দীর্ঘকাণ্ড। আবার দেখো ক্যাপিটাল টি স্মল টি কি হবে? দীর্ঘকাণ্ড, হেটারোজাইগাস দীর্ঘকাণ্ড। এবং স্মল টি স্মল টিতে কি হয়েছিল? খর্বকাণ্ড। আমরা এখানেও লিখব খর্বকাণ্ড। তাহলে লক্ষ্য করো, আমরা দীর্ঘকাণ্ড চেকার বোর্ডে কয়টি পেয়েছি? 3টি পেয়েছি। দীর্ঘকাণ্ড হলো ফিনোটাইপ, তাহলে আমরা লিখব ফিনোটাইপিক অনুপাত। দীর্ঘকাণ্ড ইজ টু খর্বকাণ্ড। দীর্ঘকাণ্ড কয়টা পেয়েছিলাম? 3টা। আর খর্বকাণ্ড কয়টা পেয়েছিলাম? ফিনোটাইপিক হিসেবে খর্বকাণ্ড কয়টা পেয়েছিলাম? 1টা। তাহলে ফিনোটাইপিক অনুপাত হলো দীর্ঘকাণ্ড ও খর্বকাণ্ড 3:1। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আরেক ধরনের অনুপাত আমরা বের করতে পারবো চেকার বোর্ড থেকে। আর এই চেকার বোর্ডটাই হলো F2 জনু, দ্বিতীয় বংশধর। এই চেকার বোর্ড থেকে আমরা আরেকটা অনুপাত বের করতে পারবো, তা হলো জিনোটাইপিক অনুপাত। জিনোটাইপিক অনুপাত, জিনোটাইপিক অক্ষর দিয়ে ক্যাপিটাল টি ইজ টু, চেকার বোর্ডে আমরা আরেক ধরনের জিনোটাইপ পেয়েছিলাম ক্যাপিটাল টি স্মল টি, এবং একটা পেয়েছিলাম স্মল টি। লক্ষ্য করো ক্যাপিটাল টি কয়টা আছে চেকার বোর্ডে? 1টি। ক্যাপিটাল টি স্মল টি কয়টা আছে? 2টি। এবং স্মল টি কয়টা আছে? 1টি। তাহলে ফিনোটাইপিক অনুপাত আমরা পেলাম দীর্ঘকাণ্ড ও খর্বকাণ্ড 3:1, এবং জিনোটাইপিক অনুপাত পেলাম 1:2:1। প্রিয় শিক্ষার্থী, এই হলো মেন্ডেলের প্রথম সূত্রের খাতা কলমে পরীক্ষা, এবং পরবর্তীতে আমরা বিভিন্ন পরীক্ষা কিন্তু খাতা কলমেই দেখাবো। আর নিয়মটা তো তোমরা জানলাই, কিভাবে F1 জনু প্রথম সংকর পুরুষ বের করতে হয়, এবং কিভাবে চেকার বোর্ড তৈরি করে দ্বিতীয় সংকর পুরুষ বা F2 জনু বের করতে হয়। তাহলে আমরা চেকার বোর্ডের মাধ্যমে F2 জনু নির্ণয় করব। আর মেন্ডেলের প্রথম সূত্রটি হলো পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন বা জননকোষ বিশুদ্ধতার সূত্র। আর সূত্রটি হলো, মেন্ডেলের অরিজিনালি সূত্রটি হলো এই ধরনের: জীবের প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য এক জোড়া অ্যালিলিক জিন দায়ী, যার একটি আসে বাবা থেকে, একটি আসে মায়ের থেকে। জিনগুলো একই লোকাসে পাশাপাশি অবস্থান করে এবং তারা কখনো একে অপরের সাথে মিশ্রিত বা পরিবর্তিত হয় না। তবে জননকোষ সৃষ্টির সময় তারা হ্রাসমূলক বিভাজনের জন্য পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। আর তোমার বইয়ে এই সূত্রটাকে সংক্ষিপ্ত করে কিছুটা পরিবর্তিত করে উল্লেখ করা হয়েছে। তোমার বইয়ে এইভাবে সূত্রটি দেয়া আছে: সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, তবে জননকোষ সৃষ্টির সময় তারা পরস্পর থেকে পৃথক হয়ে পৃথক পৃথক গ্যামেটে প্রবেশ করে। তাহলে এই ছিল মেন্ডেলের সূত্র। আর সূত্রের আমরা প্রথম দেখলাম মাঠের পরীক্ষা, পরবর্তীতে দেখলাম এই খাতা কলমে পরীক্ষা। কিভাবে নির্ণয় করতে হয় তা দেখিয়ে দিলাম। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবেই বুঝতে পেরেছো কিভাবে চেকার বোর্ড নির্ণয় করে F2 জনু নির্ণয় করতে হয় এবং কিভাবে অনুপাত বের করতে হয়। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে খুব শীঘ্রই নতুন একটি টপিক নিয়ে, নতুন একটি অংশ নিয়ে আবার খুব শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের যেখানে কোনো সমস্যা আছে আমাদের অবশ্যই মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করবে। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।